আজকের এক্সপেরিমেন্ট 4B 4A তে ছিল স্টাডি অফ লিচিং। আমরা লিচিং এর রিপ্রেজেন্টেটিভ দুইটা ফিগার স্টাডি করেছিলাম। একটা হচ্ছে কমপ্লিটলি যখন ডিসলভ হয়ে যায় লিচিং সলিউশনের ভিতরে, তখন ফিগারটা ছিল এই কমপ্লিট ডিসলভিং কমপ্লিটলি 4-1। এটা রিয়েল সিচুয়েশন না, এটা থিওরিটিক্যাল সিচুয়েশন। কারণ রিয়েল সিচুয়েশনে মিনারেলের সমস্তটা ডিসলভ হয়ে যায় না, এখানে কিছু জ্ঞান থাকে যেটা ডিসলভ হয় না। সো রিয়েল সিচুয়েশনটা বোঝার আগে একটু ওয়ার্ম আপ হিসেবে আমরা এটা দেখেছিলাম থিওরিটা হিসেবে। এটা হচ্ছে রিয়েল সিচুয়েশন, যে কিছু ভ্যালুয়েবল মিনারেল থাকে যেটা ডিসলভ হয়, কিছু জ্ঞান থাকে যেটা ডিসলভ হয় না। সেই জন্য হয় কি, যে এই মিনারেলের যে সারফেসটা, এখান থেকে লিচিং সলিউশন যখন যাচ্ছে তখন ভ্যালুয়েবল মিনারেলটাকে ডিসলভ করে সেই ভ্যালুয়েবল মিনারেলটাকে নিয়ে আসছে, এদিকে নিয়ে আসছে। আর আর অন্য কিছু কেউ ডিসলভ করে যেটা আমরা চাই না, বাই প্রোডাক্ট হিসেবে চলে আসে এইটা। সো এইটা হচ্ছে আমরা চাই our desired product, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট অনেক সময় আমাদের কাজে লাগে, যদিও আমরা এই ক্ষেত্রে চাইনি, কিন্তু যা আসলো আমাদের অন্য কাজে লাগে। আর কিছু থাকে জ্ঞান, যেটাকে এই জালি হিসেবে দেখানো হচ্ছে, ডিসলভ হয় না, আনডিসলভড অবস্থায় থেকে যায়। বলে হয় কি, যে সলিউশন লিচিং সলিউশনটাকে সে জিগজ্যাগ ওয়েতে যেখান দিয়ে ফাঁকা আছে সেখান থেকে যেয়ে এই জায়গায় আবার সে মিনারেল পায়, মিনারেলটাকে ডিসলভ করে। আবার মিনারেলটাকেও এই জিগজ্যাগ ওয়েতে ডিসলভ মিনারেল, এই যে এমটা, তাকেও এরকম কি করতে হয়, এই জিগজ্যাগ ওয়েতে তাকে এরকম ডিফিউশন করে আসতে হয়। পিটাকেও তাই সেভাবে আসতে হয়, যেদিক দিয়ে ফাঁকা পাবে সেদিক থেকে আসতে হয়। সো এইটা হচ্ছে রিয়েল পিকচার। 4.2টা হচ্ছে রিয়েল পিকচার। সারফেস ডিকম্পোজিং অ্যান্ড ডিসলভ, ভেঙে ফেলে এবং কিছুটাকে ডিসলভ করে, কমপ্লিটলি ডিসলভ করে না। এটাও আমরা দেখেছি লাস্ট ক্লাসে। তারপরে এইটাকে নিয়ে এখানে কি 6টা স্টেপ আমরা বলেছিলাম এই ফিগারে। 6টা স্টেপের ভিতরে বলা হয়েছিল যে স্টেপটা হচ্ছে স্লোয়েস্ট, সেটা হচ্ছে রেট কন্ট্রোলিং। না, 5টা স্টেপের কথা বলা হয়েছিল। যেটা হচ্ছে সব থেকে স্লো, সেটা হচ্ছে রেট কন্ট্রোলিং। তারপরে আমাদের এই টেবিলটা ছিল, এই টেবিলটা গ্রুপ 1, 2 আর 3 পার্থক্য হচ্ছে টেম্পারেচারের পার্থক্য, আর 4, 5 আর 6 হচ্ছে স্টাইলিং এর পার্থক্য। 4, 5 আর 6। আর সলিউশন একই ছিল, সালফিউরিক অ্যাসিড 10 মিলিলিটার পার লিটার, এখানেও ছিল 10 মিলিলিটার পার লিটার। টাইম একই ছিল, এখানে আধা ঘন্টা, এখানেও আধা ঘন্টা। এখানে কোনো স্টারিং ছিল না, আর টেম্পারেচার ছিল ভেরিয়েবল, টি চেঞ্জেস, আর এখানে টি ফিক্সড রুম, আর স্টারিং চেঞ্জেস। স্টারিংটা চেঞ্জ কিভাবে করা হয়? স্টারিংটা চেঞ্জ করা হয় যে আমাদের এরকম একটা হট প্লেট আছে, হট প্লেটের উপরের সারফেসটাকে আমি ড্র করলাম, উপরের সারফেসটা সাইডে একটু 3 ডাইমেনশনাল ভিউ নিয়ে যায়। এরকম একটা হট প্লেট, হট প্লেটের এখানে 2টা নব থাকে, এই একটা নব আর এই একটা নব। এইটা হচ্ছে টেম্পারেচার নব, আর এইটা হচ্ছে স্টারিং নব। এই টেম্পারেচার নবটা যত ঘোরাবো এর ভিতরে তোমার কয়েল আছে ভিতরে, ওই উপরের টপ সারফেসটা হিট হতে থাকে। সেইভাবে এখানে যে বিকারটা রাখা হয়, বিকারটা হিট হতে থাকে। এভাবে আমরা টেম্পারেচার কন্ট্রোল করি।
আর স্ট্রাইং নবটা কি, এর ভিতরে একটা চাকতি আছে, নিচে আছে, চাকতিটা ঘুরে। এটাকেও আমি রোটেট করিয়ে বিভিন্ন আরপিএম কন্ট্রোল করতে পারি। ওই চাকতিটা আমি এখানে দেখতে পারবো না, ভিতরে থাকে, যেমন কয়েলটা ভিতরে থাকে, ওই চাকতিটাও ভিতরে থাকে, ঘুরতে থাকে। এখন এই এই যখন আমি একটা বিকার রাখি, এর উপর একটা বিকার রাখি, বিকারের ভিতরে সলিউশন আছে, তারপরে এই বিকারের ভিতরে একটা ম্যাগনেটিক বার থাকে, এরকম, এটা বলা হয় ম্যাগনেটিক বার। ম্যাগনেটিক বার, ম্যাগনেটিক বার মানে হচ্ছে এর ভিতরে ম্যাগনেটের উপরে প্লাস্টিক জাতীয় একটা কভার দেওয়া থাকে। আর ভিতরে যে চাকতিটা আছে, ওই চাকতিটা স্টিলের হয়, স্টিল মানে আয়রন। তা ওই চাকতিটা যখন ঘুরে, এটা যেহেতু ম্যাগনেটিক বার, কি হবে, এই বারটা ঘুরতে থাকে। যত জোরে চাকতিটা ঘুরবে, এই বারটাও তত জোরে ঘুরতে থাকে। স্লো মিডিয়াম স্টারিং মানে হচ্ছে আমি এটাকে কন্ট্রোল করে স্লোলি ঘোরাবো, সে 50 rpm এ ঘোরাবো। 50 rpm এ ঘুরলে এই চাকতিটা এরকম ঘুরতে থাকে, স্টারিং। আর হাই মানে সে আমরা বললাম যে এটা 50 rpm এ ঘোরাবো, আর এটা 100 rpm এ ঘোরাবো। তাহলে এটা 100 রিভলিউশন পার মিনিটে, মানে খুব হাই স্পিডে ঘুরতে থাকবে। এর ভিতরে তোমার স্টারিংটা খুব বেশি হবে। এইভাবে আমরা স্টারিংটাকে চেঞ্জ করি। অবজেক্টিভে বলা আছে কি, টু স্টাডি দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য লিচিং অফ জিঙ্ক অক্সাইড। এন্ড তোমার লিচিং সলিউশন নিয়ে তোমরা সেখানে কি পরিমাণ জিঙ্ক ডিজলভ হলো। লিচিং এর ডেফিনেশনটা আগের দিন বলেছিলাম যে আমরা মিনারেল থেকে যে মাইন থেকে যে মিনারেল কালেক্ট করি, এরকম এর ভিতরে সব মিক্সড অবস্থা আছে। এটা গ্রেইন না, এটা বিভিন্ন মিনারেল মিক্সড অবস্থা। এটা মিনারেল, ভ্যালুয়েবল মিনারেল, এটা ভ্যালুয়েবল মিনারেল, এটা ভ্যালুয়েবল মিনারেল, এটা বাই প্রোডাক্ট, এটা গ্যাং, এটা বাই প্রোডাক্ট, এটা ভ্যালুয়েবল মিনারেল, এটা গ্যাং, এটা বাই প্রোডাক্ট। এরকম একটা পার্টিকেল আছে, এই একটা পার্টিকেল। এটাকে যদি আমি আরো ফাইন করে আনি, তখন এগুলো আলাদা আলাদা হয়ে যায়। সে এই মিনারেলটাই এখানে চলে আসলো, মিনারেল এইটা হচ্ছে এই পিটা এখানে চলে আসলো, এই গ্যাংটা এখানে থাকলো। সো আরো একটা মিনারেল দেখাচ্ছি, আরো একটা গ্যাং দেখাচ্ছি, আরো একটা বাই প্রোডাক্ট দেখাচ্ছি। সো যখন আমি খুব বেশি ফাইন করব না, তখন পার্টিকেল সাইজটা এরকম, বড় পার্টিকেল, লার্জ পার্টিকেল। আমি যখন খুব বেশি ফাইন করব, তখন এরকম স্মল পার্টিকেল। যখন ফাইন করব, তখন হয় কি, আমার সলিউশন, ডিজলভিং যে সলিউশন বা সলভেন্ট, সেটা কি এর সব জায়গায়, সব একটা ভ্যালুয়েবল মিনারেলকে চতুর্দিক থেকে সে ডিজলভ করতে পারে, বাই প্রোডাক্টটাকেও সে চতুর্দিক থেকে ডিজলভ করতে পারে, ফলে কি হয়, ডিসসলিউশন রেটটা বেশি হয়। কিন্তু যখন একটা বড় পার্টিকেল থাকে, এই মিনারেলকে সে এই দিক থেকে ডিজলভ করছে, এই দিক থেকে ডিজলভ করতে পারছে না। সো ডিসসলিউশন রেটটা কম হয়। এরকম ডিজলভ করার পরে আমার সার্টেন পিরিয়ডে গ্রুপ 1 এ কি বলা আছে, গ্রুপ 1 এ বলা আছে রুম টেম্পারেচার হাফ অ্যান আওয়ার। সো গ্রুপ 1 কি করেছে, এরকম যে সলভেন্ট যেটা, সেটা সলভেন্ট নিয়েছে, আর সে তার যে মিনারেল পার্টিকেল, সেই মিনারেল পার্টিকেল যে ওজনে বলা আছে, সে ওজন নিয়ে আছে। এইভাবে আধা ঘন্টা সে রেখে দিয়েছে, আধা ঘন্টা রেখে দেওয়ার পরে তারপর এখান থেকে কি হলো, আধা ঘন্টা রেখে দিলে কি হলো, এই মিনারেল, এটা মিনারেল, সে এটা গ্যাং, এটা আবার মিনারেল, সে কিছু ডিজলভ করে ফেললো। সো এই মিনারেল এই সলিউশনের ভিতরে ডিজলভ অবস্থা আছে। তখন এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট সে কি করলো, নিয়ে আসলো, সো সার্টেন অ্যামাউন্ট আর একটা বিকারে নিয়ে আসলো। এটা হচ্ছে কি
যে সলভেন্ট উইথ dissolved mineral আমরা dissolved mineral থেকে আমরা জিঙ্ক অক্সাইড তারপরে এইটার ভিতরে কি পরিমাণ জিঙ্ক অক্সাইড চলে এসছে সে স্টাডি করলো। এটা যে গ্রুপ 1 সে রুম টেম্পারেচারে নিয়ে করলো, গ্রুপ 2 সে কি করলো, সে এটাকে কত টেম্পারেচার ছিল তাদের, গ্রুপ 2 এর টেম্পারেচার কত ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। সো একই কাজ করলো গ্রুপ 4 40 ডিগ্রি সেলসিয়াস সার্টিন এখানে নিয়ে এসে তারপরে সেটাকে ট্রিটমেন্ট করলো। ডেফিনেটলি একটা টেম্পারেচার ইফেক্ট থাকে। এইবারে গ্রুপ 2 যে 40 ডিগ্রি সেলসিয়াসে ট্রিটমেন্ট করলে সমপরিমাণ, এও যে পরিমাণ নিয়েছে এও সেই পরিমাণ নিয়েছে। তোমার বলা আছে 200 সিসি নিতে হবে সলিউশন, 200 সিসি নিয়ে এর ভিতরে রিজার্ভ করে সেও হাফ অ্যান আওয়ার রেখেছিল, তারপরে এটাকে এখান থেকে জিঙ্ক অক্সাইড সে পরিমাণ বের করলো। ঠিক তেমনি গ্রুপ 3 তার টেম্পারেচার ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, সেও জিঙ্ক অক্সাইডের পরিমাণ বের করলো। তো কি দেখা যাবে, আমাদের কমন কনসেপ্ট বলে 80 ডিগ্রি সেলসিয়াসে যে নিয়েছিল সে জিঙ্ক অক্সাইড বেশি পাবে, কারণ ওই সলভেন্টটা 80 ডিগ্রি সেলসিয়াসে বেশি ডিসলভ করতে পেরেছিল। ঠিক তেমনি 4, 5, 6 তাদের টেম্পারেচার রুম টেম্পারেচার থাকে এবং স্টারিং করে করে, এবং কমন কনসেপ্ট বলে স্টারিং যত বেশি হবে তত কি হবে, এই সলিউশনটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ডিসসলিউশন রেটটা বেড়ে যাবে, তাদের আউটপুটও বেড়ে যাবে। তারপরে তোমার বলা হয়েছিল কি যে, এবং এখানে ক্যালকুলেশন তোমাদের একটা দেখানো হচ্ছিল, যতদূর মনে করে একটা ক্যালকুলেশন দেখানো হচ্ছিল। ক্যালকুলেশনটা ছিল এরকম যে, ক্যালকুলেশনটা এরকম ছিল যে ফাইনাল ক্যালকুলেশন যে পিপিটি আসবে, সেই পিপিটির ভিতরে জিঙ্ক থাকে, সেই পিপিটিটা হচ্ছে জিঙ্ক পাইরোফসফেট। ফাইনালি যে পিপিটিটা আসবে Zn2 P2O7 এইটা আসবে, এবং এইটার আমরা ওয়েট নিব। এইটা জিঙ্ক পাইরোফসফেটের ভিতরে, এটার ভিতরে জিঙ্কের পার্সেন্টেজ হচ্ছে কত মনে আছে? 42.9%। ক্যালকুলেশনটা আমি দেখিয়েছিলাম কিভাবে, এবং একটা ক্যালকুলেশন দেখানো হয়েছিল যে জিঙ্ক পাইরোফসফেট Zn2 P2O7 এর সঙ্গে কি আছে, ক্রুসিবল আছে, আর এর সঙ্গে মানে পোড়ানোর পরে জিঙ্ক পাইরোফসফেট পাচ্ছি আমরা, তাহলে অ্যাশও আছে। এইটার একটা ওয়েট দেখানো হয়েছিল 0.573। তারপরে ক্রুসিবল, এমটি ক্রুসিবলের ওয়েট দেখানো হয়েছিল 22.569। তারপরে মাইনাস করলে জিঙ্ক পাইরোফসফেট Zn2 P2O7 আর অ্যাশ ছিল এটা ছিল 0.004। এবারে অ্যাশ ওয়েট বাদ দেওয়া ছিল 0.0014। তাহলে জিঙ্ক পাইরোফসফেট ছিল Zn2 P2O7, এটা ছিল 0.0026 গ্রাম, 26 গ্রাম, এটা 6 গ্রাম। হেন্স জিঙ্ক ছিল 0.0026 এবং 42.9। যদি আমি পার্সেন্টেজে করি, ওই দিন পার্সেন্টেজে করা হয়নি, এটাকে 42.9 দিয়ে গুণ না করে 0.429 দিয়ে গুণ করা হয়েছিল সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। পার্সেন্টেজে বের করা হয়নি, এটা এসেছিল 0.001154 গ্রাম। তোমরা পার্সেন্টেজে করতে পারো, অসুবিধা নেই, তবে
পার্সেন্টেজে করলে সবাই পার্সেন্টেজে বের করবে, ফাইনালি ডাটা সবার পার্সেন্টেজে আসবে, আদারওয়াইজ কম্পারিজন করা যাবে না। আর পার্সেন্টেজে না বের করলে সবাই এইভাবে বের করবে। এটা আমরা দেখিয়েছিলাম, এইগুলোই আমরা দেখিয়েছিলাম। আজকে আর তোমাদের শুধু ডাটা দিলেই হয়ে যাবে। এবং তারপরে বলা হয়েছিল টু স্টাডি দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন লিচিং অফ জিঙ্ক অক্সাইড। এক নম্বরটা ছিল কি, ছিল to study the effect of temperature on the leaching of zinc oxide. So এটা আসবে গ্রুপ 1, 2 আর 3 থেকে। সো আমি ডাটাটা তোমাদেরকে দিয়ে দেই। এই টেবিলে ডান সাইডে এরকম কলাম করবা, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ জিঙ্ক গ্রামে বের করা আছে আমার কাছে যে রিপোর্টটা আছে। প্রথমটা হচ্ছে 0.03, পরেরটা হচ্ছে 0.06, তারপরেরটা হচ্ছে 0.08, তারপরেরটা হচ্ছে, পরেরটা বাদ দিয়ে যাচ্ছে আমি, এটা হচ্ছে 0.15, এরপরটা হচ্ছে 0.14। এই ডাটা আমি একটা বাদ দিয়ে গেছি গ্রুপ 4। এক্সপেরিমেন্টটা যদি আইডিয়াল হয়, কারোর কোনো ভুল হচ্ছে না, কোনো ইনস্ট্রুমেন্টাল কোনো ত্রুটি নেই, হিউম্যান এরর নেই, এরকম যদি হয়, তাহলে এই 4 নম্বর গ্রুপের রেজাল্টটা কত হওয়া উচিত? 0.03, কারণ 4 এর কন্ডিশন আর 1 এর কন্ডিশন একই, এই হওয়া উচিত। আর বাকিগুলো কনসিস্টেন্ট বলা যায়, রিলেটিভলি ঠিকই আছে, কিন্তু এক জায়গায় একটা ভুল আছে। কেউ কি বলতে পারবে ভুলটা কি? সামান্য পরিমাণে একটু ভুল আছে। 6 নাম্বার গ্রুপে স্যার। কি হওয়া উচিত 6 নম্বর গ্রুপে? একটু বেশি হওয়ার কথা। একটু বেশি হওয়ার কথা। সমান কি হতে পারে? 0.15, 0.15 সমান হতে পারে? হতে পারে স্যার। ডিফিউশন রেট ইজ একদম মানে বেশি হয়ে মানে ম্যাক্সিমামে পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্টাইরিং এর মাধ্যমে ম্যাক্সিমাম যে ডিফিউশনটা আসা উচিত সেটা ওই মিডিয়ামে, দ্যাট ইজ এটাতে এসে গেছে। ফলে আর বেশি ডিফিউশন আমি স্টাইরিং করলেও আর হবে না। ওই করশনের বলা হচ্ছিল যে কি, যে তোমার কোন সময় ব্যারিয়ার দেয়, পড়িয়েছিলাম ফিলিং বেড ওয়াট রেশিওতে, কোন সময় সে ব্যারিয়ার দিচ্ছে না। এই মেটাল সারফেস, এদিকে মেটাল আছে, আর এদিকে অক্সাইড হচ্ছে। অক্সাইড যখন এত বড় তখনও সে লিনিয়ার শো করছে, আবার অক্সাইড যখন আরো বড়, এত বড়, তখনও সে লিনিয়ার শো করছে। তার মানে কি, এই জায়গা দিয়ে 3টা ছিদ্র আছে, একটা ছিদ্র, একটা ছিদ্র, একটা ছিদ্র, 3টে ছিদ্র আছে। 3টে এটা যখন ছিল না, এই 3টে ছিদ্র দিয়ে ম্যাক্সিমাম করশন হচ্ছিল। আবার যখন এত বড় হয়েছে, এই জায়গায় 3টে ছিদ্র নেই, কিন্তু 3টে ছিদ্র অন্য জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, সবসময় 3টা ছিদ্র থেকে যাচ্ছে। ফলে যত বড়ই হোক না কেন, সবসময় সে লিনিয়ার রেট শো হচ্ছে। ঠিক ব্যাপারটা এরকম। ডিফিউশনের মাধ্যমে কি হচ্ছে, মিনারেলকে ডিসলভ করবে। এই যে মিনারেল সারফেস, এটা হচ্ছে মিনারেল সারফেস, ডিফিউশনের মাধ্যমে ডিসলভ করবে। এখন কি হচ্ছে, এদিকে সলিউশন আছে, সলিউশন এস দিয়ে বোঝাচ্ছি, সলিউশনটা এর গায়ে এসে লাগবে, আনার জন্য আমি স্টাডিং করছি। সো ম্যাক্সিমাম যে রিঅ্যাকশন রেটের জন্য, ম্যাক্সিমাম রিঅ্যাকশন রেটটা কত? 3টা সলিউশন আসলেই হয়ে যায়, 3টা সলিউশন আসলে।
যদি আমি স্টারিং না করি নীল নীল, তখন 3টা আসে না, তখন একটা আসে, একটা এসে বা 2টা আসে, নিয়ে রিয়াকশন করে। যখন 50-তে আনি তখন ওই 3টাই চলে আসে। 3টা আসলেও যে রিয়াকশন রেট হয়, 5টা আসলেও তার থেকে আর বেশি রিজলভিং রেট, আর 3টাতেই ম্যাক্সিমাম রিয়াকশনে পৌঁছে গেছে। 5টা আসলেও ওই 3টা ডিজলভ করে, আর বাকি দুটো করতে পারে না, কেমিক্যাল রিয়াকশন ঘটাতে পারে না। সেটা যদি 50-এ পৌঁছে যায়, তাহলে 100 দিলেও, 100 দিলে কি হবে, 5টা আসবে ঠিকই, কিন্তু রিয়াকশন ওই 3টার মতোই হবে। সো এটা সমান হতে পারে। সো দ্যাট ইজ এ পসিবিলিটি, সমান হতে পারে, কিন্তু কম হতে পারে। কম হওয়া মানে নিশ্চয়ই সামথিং ইরর। এখন এখানে যে ডাটা দেখানো হলো, এখানে এটা আইডিয়াল এটা হওয়ার কথা ছিল, এটা নেই আমাদের। এখানে এটা আছে 0.04। সো এই দুটার ভিতরে নিশ্চয়ই কোনো এক গ্রুপের একটু হিউম্যান ইরর হয়েছে, আইদার এই গ্রুপের হয়েছে অথবা এই গ্রুপের হয়েছে। তোমরা এখানে 0.03 লিখবে না, 0.04 লিখবে। আর এখানেও খুব সামান্য ইরর হয়েছে, এবং সেই ইররটাকে ব্যাখ্যা দিতে হবে এইভাবে যে এটা 0.15 থাকা লজিক্যাল ছিল, যে ম্যাক্সিমাম যদি পৌঁছে যায় তাহলে 0.1 ম্যাক্সিমাম রিঅ্যাকশন রেটে যদি এখানে পৌঁছে যায় তাহলে 1.5 এর থাকার কথা ছিল, কিন্তু কমার কথা ছিল না। সো এখানেও একটি হিউম্যান ইরর আছে, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে। হয়তো এইটাই ঠিক আছে, এটা 0.14 থাকার কথা ছিল, সেটা একটু বেশি হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ডাটা হচ্ছে এখন যেগুলো আছে, এটা 0.03, এটা 0.06, এটা 0.08, এটা 0.04, এটা 0.15, এটা 0.14। এখানে 2টা ইররের কথা লিখবা, এই 2টা ইরর। এখানে কোন একটা গ্রুপে একটু ইরর আছে, দুটো আইডিয়ালি দুটো সমান হবে। এখানে ইরর লিখবা, এখানেও কোন একটা গ্রুপের একটু ইরর আছে। হয় এটা 0.14, এটা 0.15 হতে পারতো, সেটা লজিক্যাল ছিল, অথবা দুটো সমান হতে পারতো। কোথায় ইররটা হয়েছে আমরা জানি না, পসিবল কারণগুলো তোমাদের যদি কিছু ধারণা থাকে লিখে দিও। সো 2 নম্বর যে ইয়েটা আছে, সে 2 নম্বর ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ স্টারিং অন দ্য লিচিং অফ জিঙ্ক অক্সাইড। সো গ্রুপ 4, 5, 6 থেকে তোমরা ডিসকাস করবে। ফাইনালি যে কমেন্টসটা লিখবা, এই ডাটা থেকে, টেম্পারেচার ইফেক্ট থেকে আর ইফেক্ট থেকে, স্টারিং ইফেক্ট থেকে, ফাইনাল এক লাইনে এক কথায় কি কনক্লুশন বলো? সিস্টেমটা কি? diffusion control. More diffusion control than chemical reaction control, rather than chemical reaction control. কারণ 0.15 আর 0.03, 0.06, 0.08, দেখো এটাকে 10 দিয়ে গুণ করলে 10 না, 12, 6কে 2 দিয়ে গুণ করলে তখন এটা আসে 10 না, কত 20 না, 20, 10 দিয়ে গুণ করলে 0.6, 20 দিয়ে গুণ করলে এটা আসে, মানে কত টাইমস হায়ার হয়ে যাচ্ছে। এটা তো নো স্টারিং। সো স্টারিং এর কারণে অনেক টেম্পারেচার বাড়ালে আমি যত না আউটপুট পাচ্ছি, স্টারিং দিয়ে আউটপুটটা অনেক বেশি পাচ্ছি। সো দিস সলিউশন ইজ রাদার মোর diffusion control than the temperature control. That is the chemical reaction. হ্যাঁ 20 গুণ না স্যার, 2 গুণ। 2 গুণ 0.6, 0.06 তে 2, আচ্ছা হ্যাঁ 2 গুণ, হ্যাঁ রাইট, 2 গুণ হয়, ঠিক আছে। যাও 2 times higher, 2 times higher মানে হচ্ছে যে rather it is diffusion control than temperature, chemical reaction আর temperature control. এটা সবাই কনক্লুশন লিখবে। সো এইটাই তোমাদের এখন তোমাদের রিপোর্ট লিখতে হবে। তোমাদের রিপোর্টে যে যে জিনিসগুলো লিখতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভটা লিখবা। ফার্স্ট ওয়ান অবজেক্ট, আচ্ছা এখানে কার্ড ড্র করতে হবে। ড্র দ্য ফলোইং কার্ডস বেসড অন ইওর রেজাল্টস।
ফার্স্ট ওয়ান যে কাজটা বলা হয়েছে এটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, তার মানে ফার্স্ট কার্ভটা হবে এরকম। এটা হচ্ছে তোমার জিঙ্ক, অ্যামাউন্ট অফ জিঙ্ক, ইন গ্রাম, আর এদিকে হচ্ছে টেম্পারেচার টি ডিগ্রি সি, এটা রুম টেম্পারেচার, রুম, তারপরে 40 80, রুম টেম্পারেচার কম ছিল, 40টা একটু বেশি ছিল, 80টা একটু বেশি ছিল। একটা একটু কার্ভ আসবে যেমন আসে। আর 2 নম্বর হচ্ছে বার চার্ট, ইউজ বার চার্ট। 2 নম্বরটা হবে স্টাইরিং, এখানে নীল, মিডিয়াম, এখানে হাই, এখানে অ্যামাউন্ট অফ জিঙ্ক, অ্যামাউন্ট অফ জিঙ্ক। তাহলে কি আমরা ওই যে 50 আর 100 এই দুটা লিখবো না? হ্যাঁ, ওই যে 50 আর 100 এর কথা বললেন না, ওগুলো তাহলে লিখবো না? না ওটা লিখতে হবে না, ওটা আমি বুঝিয়েছি মিডিয়াম কি আর হাই কি। 50 আর 100 একটু বুঝিয়েছি আমি, ওটা লেখার দরকার নেই। তা নীলে তোমার হয়েছে কত, এটা অনেক কম ছিল, অনেক কম ছিল, 0.04 বোধহয়, আর মিডিয়ামে 0.15, আরো উপরে যাবে এরকম, হাইয়ে একটু কম, হাইয়ে কম হওয়ার কোনো মতেই কথা না, একটু কম হয়ে গেছে। সো এরকম দিয়ে তারপরে এক্সপ্লেন করবো এই দুটো তারপর। রিপোর্ট রাইটিং হবে, রিপোর্ট রাইটিং ফার্স্টে অবজেক্টিভ, সেকেন্ডে লিখবা কাইনেটিক্স অফ ব্লিচিং টা লিখো। তার আগে এটা একটু দেওয়া দরকার, ওই তোমাদের বইতে দেওয়া আছে ম্যাটেরিয়ালস, অ্যাক্সেসরিজ, এন্ড রিএজেন্টস। এখানে ওই যে পয়েন্ট পয়েন্ট করে বলা আছে, যেমন কি কি লাগে, এখানে জিঙ্ক অক্সাইড লাগবে, জিঙ্ক অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এন্ড সো অন, এভাবে যা যা বলা আছে, যা 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 বলা আছে এগুলো লিস্ট একটা। 4 নম্বর লিখো কাইনেটিক্স অফ ব্লিচিং, 3 নম্বর কাইনেটিক্স অফ ব্লিচিং। কাইনেটিক্স অফ ব্লিচিং, সেখানে তুমি ফিগার 2টা যেটা আমি দেখালাম, ফিগার 4.2, 4.1 দেওয়ার দরকার নেই, রিয়েল, মোর রিয়েল যেটা সেটা 4.2, 4.2, এবং কাইনেটিক্স স্টেপস গুলো এখানে দিবা, কাইনেটিক্স স্টেপস গুলো আছে যে 5টা স্টেপ বলা হয়েছিল, 1
2 3 4 5 তারপরে যে ওখানে বলা হয়েছিল যে যখন কেমিক্যাল রিঅ্যাকশন কন্ট্রোল আর যখন ডিফিউশন আর কন্ট্রোলিং সে কথাগুলো লিখবা। ডিফিউশন গুলো আমার আগের দিনে লেখা দেওয়া আছে। তারপরে ডিফিউশন কোন কোন স্টেপ গুলো বলা ছিল আর এর কন্ট্রোলিং। এটা তখন কি হবে স্টারিং, যেটা আমাদের অ্যাকচুয়ালি হয়েছে when chemical reaction step 3 টা ছিল 3 step 3 is rate control। তখন কিছু কথা ছিল সেগুলো লিখবা। পরে কাইনেটিক চলে গেল, ফিগার 4.2 দিবা, 4.1 দেওয়ার দরকার নেই। এরপরে ক্যালকুলেশন। ক্যালকুলেশনে তুমি ওই যে জিঙ্ক পাইরোফসফেট থেকে দেখাবা যে পার্সেন্টেজ জিঙ্ক ইন জিঙ্ক পাইরোফসফেট Zn2P2O7, এটা উপরে কিছু আছে নিচে কিছু আছে 100, এগুলো দেখানো আছে। এইটা সমান 42.9, এই হিসাবটা এটা সবাই দেখাবে। এরপরে যার যার হিসাবগুলো সে দেখাবে। ওইটা ক্রুসিবল প্লাস পিপিটি প্লাস হ্যাশ সমান 10 গ্রাম। এখানে এই হিসাবগুলো, তারপরে ফাইনালি যারটা সে দেখাবে। ওইটা জিঙ্ক সমান 0. এটা গ্রুপ 5 নম্বরের রেজাল্ট করাই 3566, এটা হয় ওটা জিঙ্ক মানে জিঙ্ক পাইরোফসফেটের ওজন হচ্ছে এত হয় গুণ 0.429 হচ্ছে 0.15 গ্রাম। 5 নম্বর। এইটা হচ্ছে কমন। আর এইটা হচ্ছে রেসপেক্টিভ গ্রুপ, যার যে সে নিজে এই ডাটাগুলো বানাবে, এই ডাটাটা বানিয়ে আমি যে ডাটা দিয়ে দিয়েছি ফাইনাল, যেমন এটা 5 নম্বরের ডাটা হচ্ছে 0.1। সো সে এগুলো যত হলে কতগুলো কমন তো আছে আমি জানি যে অ্যাশের ওয়েট কত 0.0014, বাকিগুলো ডাটা নিজেরা বানাবে, বানিয়ে ফাইনালি যেন এটা আসে 5 নম্বরের জন্য। গ্রুপের তো স্যার সেম ডাটা হবে না? হ্যাঁ, কোনটা? মানে গ্রুপের তো পুরোটা সেম ডাটা হবে। হ্যাঁ, গ্রুপের তো সেম ডাটা হবে, রাইট। 5 নম্বর গ্রুপের হবো এটা অনলি গ্রুপ 5, হ্যাঁ, A প্লাস বি, A সেকশন প্লাস বি সেকশন তাদের। কিন্তু 1 নম্বর গ্রুপের এই ডাটা হবে না, ভিন্ন ভিন্ন ডাটা করতে হবে, কারণ তাকে এটা কত আনতে হবে 0.03 তে আনতে হবে, তাই না? সেজন্য 1 নম্বর গ্রুপেরটা অন্যরকম হবে। কিন্তু আবার এটা কমন ডাটা হবে একেবারে 1 থেকে গ্রুপ 1 থেকে গ্রুপ 6 সবারই এই 42.9 থেকে নিতে হবে। তাহলে ক্যালকুলেশন হয়ে গেল। তারপরে 5 নম্বরে দেখাবে রেজাল্ট, experimental condition and result। Experimental condition and result। তাতে ওই যে
ওই সমস্ত ইয়েটা দেখালাম, আজকে যেটা দেখালাম যেভাবে আছে ডাটাটা সেইভাবে। আর আজকে ফাইনালি রেজাল্ট আমি এখানে 6টা গ্রুপে 6টা রেজাল্ট দিলাম। এটা হচ্ছে 0.15 ছিল, এটা 0.14 ছিল, এটা 0.04 ছিল, এটা 0.08 ছিল, 0.06 ছিল, 0.03 ছিল। সেখানে দেখতে হবে যে অ্যামাউন্ট অফ জিঙ্ক। সো এইভাবে এটা ফিল আপ করবে দিয়ে এটা সবার রিপোর্টে থাকবে। এইটাই কম, 5 নম্বরে এই জিনিসটাই কম। এরপর 6 নম্বরে ডিসকাস, 6 নম্বরে তোমার কার্ড ড্র করতে হবে। Result analysis, the presentation, result representation, এখানে ওই যে 1 নম্বর কার্ড 2 নম্বর কার্ড। তারপর 7 নম্বরে ডিসকাশন। সাত নম্বরে ডিসকাশন। রিপোর্ট লিখে এটা রিপোর্টটা জমা দিতে হবে আগামী মঙ্গলবারে, আগামী সপ্তাহ মঙ্গলবারে, এবং আগামী সপ্তাহ ভিজুয়াল ক্লাস মঙ্গলবারে। জমা তো মঙ্গলবারই না? জমা মঙ্গলবারে, হ্যাঁ জমা মঙ্গলবারে। শুধু ক্লাসটা সোমবারে দিলাম, আর সবকিছুই মঙ্গলবারে। নেক্সট ক্লাসও মঙ্গলবারে। লেকচার এখানে শেষ হচ্ছে। Roll number 1. 1. Yes, sir. Yes, sir. 2. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Roll number 7. Shimanto. 8. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 24. Yes, sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. Yes, sir. 28. Present, sir. 29. Yes, sir. 30. 30. 30. Acha 30. Yes, sir. 31. Yes, sir. 32. Yes, sir. 33. Yes, sir. 34. Yes, sir. 35.
সৌরভ দেবনাথ, 36, 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Ismail Hussain, 45, 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, Yes, sir. 49, Yes, sir. 50, 49, sir. 49 Yes, দিয়েছি, sir. 50, Sir, all 50 50. দিয়েছি। 12 series 19, Yes, sir. 16 series 7। Yes, sir. আচ্ছা, অ্যাবসেন্ট যার দেখতে পাচ্ছি 17 সিরিজ 7 আসো। সীমান্ত দত্ত, স্যার আছি স্যার, আছি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট। তারপরে হচ্ছে 8 রোমান শেখ, আছো? রোমান শেখ কি আছো? স্যার স্যার আমার মাইকে একটু প্রবলেম করতেছে। রোমান শেখ আছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে। স্যার আসি স্যার। হ্যাঁ দিয়েছি তোমাকে। 35 মনে হয় চ্যাট করলে একটু আগে। 35 হ্যাঁ চ্যাট করে জানালো আছে। তারপরে 45 ইসমাইল হোসেন আসো? ইসমাইল হোসেন, শুধুমাত্র অ্যাবসেন্ট ইসমাইল হোসেন। ও মনে হয় রেসপন্স করছিল মাঝখানে, যখন 49 বলছিলেন রেসপন্স দেখছি না, চ্যাট করতেও পারতো। ওই যে 45 যে আসছে, ঠিক আছে ঠিক আছে দিয়ে দিলাম। অল আর প্রেজেন্ট, অল আর প্রেজেন্ট, হ্যাঁ দিয়েছি। আজকে সবাই প্রেজেন্ট। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের নেক্সট হচ্ছে ক্লাস টেস্ট বুধবারে 10টা 5-এ, আগের মতোই 10টা 5 থেকে 10টা 25। থ্যাংক ইউ।